নমস্কার, পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে দীর্ঘদিন ধরে আপনারা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখে পছন্দ করেছেন। এর জন্য আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। পূর্বের মতো আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে আমার চ্যানেলের পাশে থেকে আপনাদের শুভকামনা সেই নিয়েই চলতে চাই এবং আপনারা পাশে থাকবেন এই আশায় আবার ভিডিও করতে আসলাম। যদি আপনারা না থাকেন তাহলে কাদের জন্য ভিডিও করবো? আপনাদের জন্য। তাই ভালো মন্দ কমেন্ট আপনারা করবেন, আশা করি আমার অনুষ্ঠান দেখবেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি একটু আলাদা ধরনের। আজকে ফেসবুকে একজনের একটা লেখা পেলাম, লেখাটা পেয়ে সত্যি মুগ্ধ হলাম। তো আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। লেখাটা আপনারা বলবেন, আমি পড়ছি, আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। তো লেখাটা হচ্ছে, অভিজিৎ দে সরকার যদি সেই ভাই শুনতে পায় বা আমার যদি ভিডিওটি তার চোখে পড়ে, অবশ্যই তারও ভালো লাগবে। তো সে মাঝে মধ্যে ফেসবুকে লেখে। তো আজকেরও ভাবছিল সে লিখবে কি লিখবে না, তারপরে লিখেই ফেললো। তৃণমূল বা মমতা ব্যানার্জি, একটু মোবাইলের দিকে আমাকে তাকিয়ে পড়তে হচ্ছে, তো তাই নিচু হয়ে পড়ছি, কিছু মনে করবেন না। তৃণমূল বা মমতা ব্যানার্জি বিরোধী ছিলাম বরাবরই, কারণ আমি বামপন্থী মানসিকতার। তিনি কিন্তু বামপন্থী মানসিকতা, কিন্তু আপনার হেরে যাওয়াটা মানতে একটু আমার কষ্ট হচ্ছে। ভাবুন, একজন বামপন্থী ছেলে বলছে এবং যে বরাবরই তৃণমূলের বিরুদ্ধে প্রচার করেছে, তার কথা বলছে। মানতে একটু কষ্ট হচ্ছে। একা লড়াই করে দাঁড় করানো দল ৭২ বছর বয়সে এসেও একা গোটা রাজ্য ছুটে গেলেন নির্দ্বিধায়। হাজারটা বিরোধিতা বা মতানৈক্য থাকতে পারে, কিন্তু ১৯৯৮ থেকে আপনার লড়াইকে অস্বীকার করা মানে আমার বোকামি। আপনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই জায়গায় লড়াই করেই পেয়েছিলেন। কোনো সোনার বাটি নিয়ে রাজনীতিতে নামেননি। আপনার আটপোরে জীবনযাত্রা বাঙালির মন কেড়েছিল। আপনার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বাঙালি দেখেছিল। আপনার ভালো বা খারাপ কাজ নিয়ে সমালোচনা করার সময় এখন নয়। তবু বলবো, আপনার কিছু করে যাওয়া কাজ সত্যি প্রশংসনীয়। আপনাকে বাঙালি সারা জীবন মনে রাখবে লড়াকু নেত্রী হিসাবে। আর এই কথাগুলো শুধু আমি কেন, আপনার বহু বিরোধী দলের নেতা বা মানুষ এক বাক্যে স্বীকার করবে। দলের জন্য আপনি নিজেকে নিংড়ে দিয়েছেন, কিন্তু দলের ভিতরে ঘুণ টের পাননি, ঠিক বামফ্রন্টের শেষ শাসনকালের মতোই। যাই হোক, এবার একটু নিজের শরীরের জন্য যত্ন নিন, একটু রেস্ট নিন, আবার রাস্তায় নামুন। আপনাকে আবার দেখতে চাই নতুনভাবে। আপনি তো হারিয়ে যাওয়ার নয়, আপনাকে বাংলা নিজের মেয়ে হিসেবে দেখবে পুনরায়। এই মুহূর্তে আপনার খুব প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করি। অপেক্ষায় রইলাম। তো আপনারা বলবেন এই ভাইয়ের লেখাটি কেমন লাগলো, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তার সাথে আমি কিছু কথা যুক্ত করছি। এটা ঠিকই যে মমতা ব্যানার্জি এমন একজন, হয়তো তার দল মুছে গেলেও তিনি মুছে যাবেন না মানুষের হৃদয় থেকে। তিনি যদি পৃথিবীর থেকে চিরবিদায় নিতেন, তাও মানুষের হৃদয়ে তিনি থেকে যেতেন। তার কিছু কর্ম এবং এমন কিছু সৃষ্টি করে গেছেন যা ভারতবর্ষের ইতিহাসে নজির গড়েছে। যদি বলেন এই কথাটা কীরকম বললাম, দেখুন, আজকের বিজেপি সরকার হোক বা অন্য স্টেটে ভারতবর্ষে যদি কোনো প্রকল্প ঘোষণা করে, নারীদের জন্য হোক, পুরুষদের জন্য হোক, যুবকদের জন্য হোক, বৃদ্ধদের জন্য হোক, যার জন্যই, এই সিস্টেমটা নিয়ে এসছে কিন্তু একমাত্র মমতা ব্যানার্জি। এটা আপনাকে স্বীকার করতেই হবে। এবং যেটা সবথেকে বড় উল্লেখযোগ্য, কন্যাশ্রী এবং রূপশ্রী, যেটা হচ্ছে আজও অনেক গ্রাম্য জায়গায় নিতান্ত গরিব ফ্যামিলিতে যখন একটি মেয়ের বিয়ে হয় প্রান্তিক এলাকায়, তখন দেখা যায় যে সেই মেয়ের বাবার হাতে ২৫,০০০ টাকা নেই। কিন্তু সেই মেয়েটির বাবা যখন মেয়ের বিয়ের জন্য জানে ২৫,০০০ টাকা রয়েছে, গচ্ছিত রয়েছে, সেই মেয়ের বাবাই একমাত্র বলতে পারে যে এটা মৃত্যু সঞ্জীবনী ওষুধের মতন তার কাছে উপযুক্ত। এই সৃষ্টিটা কিন্তু একমাত্র মমতা ব্যানার্জি করেছে ভারতবর্ষের, এর পূর্বে কেউ করেনি। দ্বিতীয়ত কথা, এই কন্যাশ্রী বলুন বা কন্যাশ্রী প্রকল্পের জন্যই আপনারা জানেন বিদেশ ওনাকে নিয়ে পুরস্কার করেছে। থাইল্যান্ড থেকে উনি পুরস্কৃত হয়েছেন, জাপান থেকে হয়েছেন, জাপানের বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে পুরস্কৃত করেছে। এরকম অনেকগুলোই উনি উল্লেখযোগ্য কাজের জন্য উনি পুরস্কৃত হয়েছেন। আমার ভারতবর্ষ মানুক আর না মানুক, ভারতবর্ষের সরকার মানুক না মানুক, কিন্তু কিছুদিন আগে রিপোর্টে
পঞ্চায়েতি ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য এই কেন্দ্র সরকার মমতা ব্যানার্জির সরকারকে পুরস্কার দিয়েছিল। আবার পৌরসভাগুলো সজ্জিত এবং সুন্দরায়নের জন্য এবং তার কাজকর্মের জন্য পুরস্কার দিয়েছিলেন এই মোদী সরকারই, মানে দিল্লি গভর্নমেন্টই তাকে পুরস্কৃত করেছিল। এবং আজও কলকাতা হচ্ছে নিরাপদ শহর, নারীদের জন্য সুরক্ষিত এবং ডেভেলপমেন্ট এবং কর্মসংস্থানের জন্য আজও শীর্ষস্থানে, সেটা কিন্তু এই কেন্দ্রের রিপোর্টে। দ্বিতীয়ত কথা, হয়তো আপনারা বলবেন আয়ুষ্মান ভারত তো চালু করেনি মমতা ব্যানার্জি, তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফুটনি মারছে, এটা আপনারা বলতে পারেন। দেখুন, আয়ুষ্মান ভারত যদি চালু করতো সেটা কিন্তু কেন্দ্রেরই অনুদান এবং সেটা হয়তো রাজ্যে চলতো, কিন্তু আয়ুষ্মান ভারত চালু করেনি, তার পিছনে অনেকগুলো কারণ ছিল। আয়ুষ্মান ভারতের ইতিহাসটা কি আপনারা জানেন, সেটা পরে বলছি। তার আগে বলি, এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা চালু করেছিলেন তাতে কিন্তু বহু মানুষ উপকৃত হয়েছে, অস্বীকার করার নেই। একটু খোঁজ নিয়ে দেখবেন, হয়তো আপনার কাছে খারাপ লাগবে। আজকের এই আপনার নেত্রী যে কাল ছিল তাকেই আজকের হয়তো নোংরা ভাষায় গালাগালি করছেন, উচ্চাই করছেন, তার ছবিটা হয়তো পাড়িয়ে চলে যাচ্ছেন, ছিঁড়ে ফেলে দিচ্ছেন, করুন। কিন্তু আপনি একান্তে যখন একা থাকবেন, যখন কাউকে দেখানোর না, তখন আপনি নিজের মন থেকে ভাববেন আপনার পাড়ায় কজন লোক এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আজও বেঁচে আছেন এবং সুচিকিৎসা পেয়েছেন। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আমি জানি যিনি এই ভিডিওটা দেখবেন তিনিও রক্ত মাংসের শরীরের মানুষ। হয়তো আজ উল্লাসে হয়তো সব কিছু পিছনের দিন ভুলে গেছেন, আপনিও হয়তো একদিন সমর্থন করেছিলেন মমতা ব্যানার্জিকে। এবার আপনি বলবেন, দাদা ভিডিওতে তো এসে বড় বড় জ্ঞান দিচ্ছেন, চাকরি চুরি হয়েছে, চোর মমতা বলতেই পারেন, বালি চুরি হয়েছে এবং কয়লা চুরি হয়েছে। দাদা ভাই একটা কথা বলি, বা দিদি ভাই যারাই দেখছেন, গরু চুরির কথা বলবেন। আজও বলছি যে বাংলাদেশ এমন একটা বর্ডার যেখানে ভারত স্বাধীন হওয়ার পূর্বের থেকে আজ অবধি মাল আদান প্রদান হচ্ছেই, আর সেইটা পাহারা দিচ্ছে বিএসএফ। এটা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে, এখনও সেই জায়গায় যায়নি। আপনি তো যদি একজন শিক্ষিত যুবক যুবতী হন, তাহলে আপনি নিজেই প্রমাণ পাবেন যে এই জায়গায় যায়নি। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে কয়লা, সেটাও সেন্ট্রালের অধীনে সেন্ট্রাল বাহিনী দিয়ে পাহারা দেওয়া হয়। এগুলো দেখুন, একটা ন্যারেটিভ তৈরি করা হয়। আপনি যদি বিরোধী পক্ষে থাকেন, রাজনীতি যারা করে তারা ভালো বোঝে, যতই আপনি ভালোভাবে চালান না কেন, তাও কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করতে হবে যদি আপনাকে ক্ষমতায় আসতে হয়। তাই রাজনীতি যারা করে তারা ন্যারেটিভ তৈরি করেই। তাহলে বলি, ভারতবর্ষের মানুষ বলছে, ধরে নিন সারা ভারতবর্ষই আজকে বিজেপির জয় জয়কার, কিন্তু সেখানে কি 100% ভোট কি মোদি পায় না, বা বিজেপি গভর্নমেন্ট পায়? 40%, আমি ধরে নিলাম ওরা 50% পায়, কিন্তু 40% মানুষ তাহলে সমর্থন করতেন না। ভালো খারাপ মিলিয়েই। আর দ্বিতীয়ত কথা, চাকরির কথা যেটা বলছেন সেটা নিয়ে একটুখানি না বললেই নয়। দেখুন, এই যে পরিযায়ী শ্রমিক করে যারা এত বুক ফাটানো কথা বলছে, বেদনার কথা বলছে, যাদের প্রতি এত মায়া, কিন্তু আপনিও দেখেছেন যে এই পরিযায়ী শ্রমিক করোনাকালে যখন ফিরছিলেন, তাদের কিন্তু বাড়ি পৌঁছানোর জন্য কোনো সরকার ব্যবস্থা নেননি বা তাদের পাশে দাঁড়াননি। তার পাশেও কিন্তু রাজ্য সরকার দাঁড়িয়েছিল, একটা গাড়ির ব্যবস্থা অবধি তাদের করেনি, ট্রেনের ব্যবস্থা অবধি করেনি। আর পরিযায়ী শ্রমিক যে 30 থেকে 40 লাখ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যগুলোতে গিয়ে কাজ করেন, তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে দিনমজুরির কাজে। দিনমজুরির কাজ বলতে রাজমিস্ত্রির কাজ হোক, হোটেলের রান্নার কাজ হোক, এইসব কাজে যায়। কেন যায়? কারণ সেখানে তিনি একা থেকে একটা মেসের মধ্যে 10-12 জন একসাথে থেকে একটা ঘরকে ভাড়া নিয়ে সেখানে একটু রোজ বেশি পাওয়া যায়, কিন্তু খুব দিন আনার মতো, দিন খাওয়া দিন আনা। কেননা সেখানে যদি গিয়ে ভারও বয় না, মানে জলের ভারীও যদি হয়, তার পাড়ার মানুষ কিন্তু দেখতে পায় না। পাড়ায় এসে কিন্তু সে বলে আমি একটা কোম্পানিতে কাজ করছিলাম, কিন্তু সে জানে পরিযায়ী শ্রমিকটা ওই বাইরে গিয়ে হোটেলে রাত 12টা অবধি থালা বাসন মাজতে হচ্ছে, সেটা কিন্তু এসে বলে না। এটা আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা নিয়ে বলছি। তো এই ধরনের কাজ করে, কঠোর পরিশ্রম করে, একসাথে মেসে কয়েকজন থেকে অনেক খরচা কমিয়ে সে সংসারের জন্য কিছু গচ্ছিত পয়সা করার জন্য বাইরে যায়। কিন্তু ওই কাজটাই যদি উনি 8 ঘন্টা এখানে করে, তাহলে হয়তো সে 500 টাকা রোজ পাবে। কিন্তু ওখানে গিয়ে 12 ঘন্টা করছে, কারণ ওখানে তো তার ফ্যামিলি নেই, কেউ তাকে ডাকবে না। এবং 12 ঘন্টা করে সে হয়তো 500 টাকার জায়গায় 1000 টাকা পাচ্ছে পার ডে।
তাই আপনার কাছে মনে হচ্ছে পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে মানে প্রচুর পয়সা ইনকাম করছে, ওখানে অনেক সুবিধা। না, জানেন সেখানে সকালবেলা উঠে বাথরুমের জন্য লাইন দিতে হয়, অনেক কষ্টের জীবন। সেই কষ্টের জীবনের কথা আমি বলছি না, যাই হোক, এই সেখান থেকে গচ্ছিত করে পয়সা সংসারে নিয়ে এসে কিছু করে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর যারা চাকরির কথা বলছেন, এবার ধরুন ওই 1000 টাকায় যদি উনি ওখানে ফ্যামিলি নিয়ে থাকতেন, তাহলে তার 1000 টাকা ইনকাম করেও তার জীবনযাপন করা সম্ভব না। কেন জানেন? উত্তরপ্রদেশেরই শ্রমিকরা যারা উত্তরপ্রদেশে থাকে, তারা যে সব কাজ করে, মাস গেলে 12, 14, 15 হাজার টাকা, সেখানে একটা ঘর ভাড়া নিতে গেলে 6000 টাকা লাগে। এবার ভাবুন, যেখানে আপনার রাজ্যে 1500 টাকা, 2000 টাকা যে ঘর ভাড়াটা, সেটা ওখানে ঘর ভাড়াটা নিতে গেলে 6000 টাকা লাগে। এবার খানা পিনায় কী লাগে সেটা দেখুন। সেখানে এই নিয়ে মজুরি বাড়ানোর জন্য যথারীতি বিরোধ চলছে। দ্বিতীয় কথা, এবার আসি চাকরির কথায়। চাকরির জন্য যারা যায়, তারা বেশিরভাগ ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, মহারাষ্ট্র এইসব জায়গায় যায় বা দিল্লিতে যায়। আচ্ছা ভাবুন তো, এই স্টেটগুলো তো বিজেপি শাসিত না, সদ্য বিজেপি হয়তো এখন কোথাও ঢুকেছে, যেরকম দিল্লিতে। তাহলে সেখানে কিন্তু তারা কর্মসংস্থান বা চাকরির কোনো উপযুক্ত স্থান তৈরি করে পারেনি। 1 বছর তো এসে উড়িষ্যায় যেরকম, সেখানে কিন্তু চাকরির জন্য যায় না, যায় কোথায়? ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, কেরালা। সেখানে কিন্তু বিজেপি শাসিত না। সেখানে যা করেছে পূর্বে কংগ্রেস করেছে, এখন হয়তো ডিএমকে সরকার করছে, তাই। কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি এই জায়গায়, বা উড়িষ্যাই এখন ধরি, উড়িষ্যায় এখন বর্তমানে যতদিন থেকে বিজেপি এসছে, আপনাদের কাছে কোনো ডেটা আছে যে সেখানে কোনো রকম কর্মসংস্থান করেছে? বা সেখানে গিয়ে, এই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেই চাকরিটা বাংলার থেকে গিয়ে করছে? এটা কিন্তু না। এখানেও একটা ঠিক মমতা ব্যানার্জি যে চাকরি দেয়নি এরকম না, হয়তো লাখো লাখো চাকরি দিতে পারেনি, এটা ঠিকই, কিন্তু চাকরি কিন্তু বহু হয়েছে। পৌরসভা বলুন, পঞ্চায়েত স্তরে বলুন, চাই ছোটোখাটো কলকারখানায় বলুন, চাই সরকারি চাকরির মধ্যে পুলিশের চাকরি বলুন, স্কুল মাস্টারের চাকরি বলুন, বহু চাকরি হয়েছে। কর্পোরেশনে বলুন, বহু চাকরি হয়েছে। কিন্তু অগণিত চাকরি হয়তো দেয়নি। আর সেই যে চাকরিগুলো দিয়েছে, সেটা কিন্তু আজকের নয়, সেটা 2016 সাল থেকে 21 সালের মধ্যে। এবার এই 21 থেকে, যখন থেকে এই পালাটা চলেছে, তখন করে নতুন করে কর্মসংস্থান হয়নি, এটা একদম সত্য কথা। এবং চাকরি চুরির ঘটনাটাও বলছে। এবার একটা কথা বলি, এই চাকরি চুরির যারা করেছেন বা যারা ছিলেন, আজকের যদি তারা না বেরিয়ে গিয়ে অন্য দলে যোগ দিয়ে হুঙ্কার না ছাড়তেন, তাহলে কিন্তু এইটা জিনিস প্রকাশই হতো না। কারণ কি জানেন? তারা কিন্তু ইনভলভ ছিলেন, আর এর মধুটা তারাও খেয়ে গেছেন, তারাই গিয়ে ব্লাস্ট করেছেন। চাকরি চুরি বলতে কিছু চাকরি চুরি হয়ে টাকা নিয়েছে, আবার কিন্তু তাদের চাকরিও দিয়েছে। যাই হোক, এই একটা কথা গেল। সেরকম আর একটা কথা বলি, আমরা দেখেছি কোনো যারা এখান থেকে গিয়ে, আমি যদি এক একজনের নাম করি, নিশীথ প্রামাণিক, এই নিশীথ প্রামাণিককে নামে মানে স্মাগলার, ট্রাক পাচার, অমুক তমুক এবং এনডিবিএস অনেক কেস কেন্দ্রের থেকেই তার উপরে দিয়েছিল। 22টা না 27টা, যদিও অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি, 22টা না 27টা দিয়েছিল। তারপরে এই কেসগুলো আসাতে তখন তৃণমূল তাকে দল থেকে ছেড়ে দেয়, মানে এক কথায় তাকে পরিত্যাগ করে। তখন দল তাকে সাসপেন্ড করে, এবং সাসপেন্ড করা অবস্থায় তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়ে নেতা হন শঙ্কুদেব পাণ্ডার নামে বিরোধীরাই বলেছিলেন যে কলেজে ছাত্র রাজনীতিতে তিনি অনেক দুর্নীতি করেছেন। সেই অবস্থায় তাকেও সাসপেন্ড করে তৃণমূল। তাকে কিন্তু সাসপেন্ড করেছে, সাসপেন্ড করার পরে তিনি গিয়ে বিজেপিতে যোগ দেন। এবং বিজেপি তাদের পার্টি অফিসে কিন্তু মানে প্রোডাক্টার লাগিয়ে এদের ভিডিও দেখিয়েছে, নারদার সারদার এসব অনেক রকম ভিডিও যেসব দেখিয়েছে, সব তৃণমূলের প্রোডাক্ট গিয়ে ওখানে আজকে রাজত্ব করছে। আচ্ছা ভাবুন তো, আমি যদি আজকের পূজারি হই, কালকের থেকে কি আমি পুজো করা বন্ধ করে দেবো? আমার ভিতরে কিন্তু সেই গুণটাও আছে, এটা কিন্তু বুঝবেন। তাই মমতাকে শেষ করেছে। মমতা যাদেরকে তৈরি করেছিলেন, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যে নতুন বাংলা গড়বেন, সোনার বাংলা গড়বেন, তারাই কিন্তু শেষ করেছে। তারা শেষ করে তাদের ভবিষ্যতের জন্য, তাদের নিজস্ব কায়েম মজবুত করার জন্য তারাই আজকে অন্য জায়গায় গিয়ে মমতার বিরুদ্ধে নানা রকম কথা বলছে। এটা কিন্তু আমরা দেখেছি, এটা কিন্তু আমার কথা, একটাও আমার কথা বললাম না, এটা কিন্তু ইতিহাস, এবং এটা হয়েছে বাংলার বুকে। আমার বয়স কিন্তু কম হয়নি, আমি কিন্তু সেই 2011 সাল থেকে দেখছি কি ঘটছে তৃণমূলের জামানায়, কারা করছেন। ধরুন পার্থ চট্টোপাধ্যায়, আজকে সেই পার্থ চট্টোপাধ্যায়, যিনি কি বলবো,
মানে আজকে দলটাকে পুরো নোংরা করে দিয়ে চলে গেলেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু কিছু হলো না, হলো কিন্তু দলনেত্রী। দলনেত্রী অর্ডারে কিন্তু সব কিছু হয় না। এইরকম বিজেপিতেও বহু নেতা ধর্ষণ কেসে নানা রকম স্ক্যামে জড়িত। মোদি কিন্তু তাকে বলে দেয়নি তুমি এটা করো, তুমি এটা করো বলেনি। আর একটা কথা, শেষ কথা আপনাদেরকে বলছি, দুর্নীতি বা বিরোধী, দুর্নীতি যখন আপনাকে ধরতে হবে বা পরিশুদ্ধ রাখতে হবে, কোনো সুশাসন রাখতে হবে। সুশাসনটা কীভাবে হয় জানেন? সব যদি আমার হয়ে যায়, মানে পুরো গোয়ালঘরটাই আমার, এখানে যারা পাহারা দেবে তারাও ওই গোয়ালঘরে, আর যারা ভোগ করবে তারাও ওই গোয়ালঘরের মধ্যে একই। যদি মামা ভাগনা, মামা পিসি সব এরকম যে হয়ে যায়, রিলেটিভ জড়িয়ে যায়, কে কার বিচার কে করবে একবার ভেবেছেন? কারণ এই যে ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকারে আপনি দুর্নীতি কোনোদিন জানতেই পারবেন না। কারণ কি জানেন? একটাই কারণ, ফোরকাস্ট কে করবে, কে বিচার করবে? বিচার করতে গেলে তো নিজের গায়ে কাদা লাগবে। আজকে আমার ভাই যদি চুরি করে আর আমি যদি তাকে চোর বলে খ্যাত করি এবং প্রচার করে যদি তাকে জেল খাটাই, আমি তো কলঙ্কিত, তোমার ভাই করেছে। ঠিক ব্যাপারটা কিন্তু এরকম। তাই বিরোধী কিন্তু প্রয়োজন আছে। তাই বিরোধীর প্রয়োজন আছে, কারণ বিরোধী না থাকলে মানুষ, যারা সাধারণ মানুষ, তারা সুস্থ সবল বা ভালো থাকে না। এটাই কিন্তু ইতিহাস বলছে, এটা আমার কথা না, এবং এটাই সংবিধান। তাই একের পর এক যেভাবে স্টেট দখল হয়ে সবই ডবল ইঞ্জিন হয়ে যাবে, তাহলে আর সিঙ্গেল ইঞ্জিন যদি নাই থাকে, কে কার বিরোধিতা করবে? যাই হোক, কথা আর বাড়ালাম না। ভিডিওটি ভালো লাগলে মন্তব্য করবেন, এবং যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।